সাফার একজন ভয়ঙ্কর খুনি, আর কোনো খুনি স্বাভাবিক মানুষ হতে পারে না। কেউ কখনো স্বাভাবিক অবস্থায় খুন করতে পারে না। খুন করার জন্য মনে একটা জানোয়ারের পালতে হয়। আচানক হওয়া অপরাধ আর সুস্থ মস্তিষ্কে প্ল্যান করা অপরাধের মধ্যে দিন রাত পার্থক্য। সাফার ঠান্ডা মাথার খুনি। সাফারকে দেখলে আজকাল রাফসানের ছায়া চোখে পড়ে। এজন্য পয়সার এপিট আর উপিট। পার্থক্য কোথায় তাহলে? চন্দ্রা নিজের ভাবনায় ডুবে গেল। আমির চলে যাওয়ার জন্য দরজার কাছে এসে আবারও ফিরে তাকায় চন্দ্রার দিকে। কে বলেছে? আমির বিশ্বাস করেনি। আমিরও জানি সব সত্য। সাফার সম্পর্কে তো সেই দিনই ধারণা করতে পেরেছে, যেদিন গ্রামে গিয়ে জানতে পেরেছে চেয়ারম্যান ও তার ছেলে সহ মোট 5 জন বাসিন্দা গ্রাম থেকে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। কয়েকদিন পর চেয়ারম্যান আর তার ছেলের লাশ পেলেও বাকি সবাই কোথায় আছে কেউ বলতে পারে না। আর সবাই সেদিন চন্দ্রার গায়ে হাত দেওয়ার শাস্তি পেয়েছে। সামনে হয়তো আরো অনেক কিছু বাকি আছে দেখার। চন্দ্রার মতো সহজ সরল মেয়েটি এসব কিভাবে গ্রহণ করবে সেটাই দেখার পালা এখন। চন্দ্রা গাটা এলিয়ে দিয়ে বিছানায় মাথার উপর কারুকাজ করা স্লিং ফ্যানটার দিকে দৃষ্টি নিবদ্ধ। ঘূর্ণমান ফ্যানটার মতো ওর জীবনটা অদ্ভুতভাবে করছে। স্থির হওয়ার নাম গন্ধ নেই। পরিস্থিতি ওকে টেনে হিচড়ে কেন এতটা অসহায় করে তোলে? ভাগ্য কেন তো নিষ্ঠুর ওর প্রতি? জীবনে চলার পথে যাকে দৌড়েই ও বাঁচতে চেয়েছে তার থেকে বেশি আঘাত ছুটেছে। বিশ্বাস বারবার ভেঙেছে। খুব কি বেশি চাওয়া ছিল ওর জীবন থেকে? একটি সুস্থ স্বাভাবিক জীবন, আর কিছুই না। একটা রাজপ্রসাদ, একটা রাজপুত্র, বা সেই অভিশপ্ত রাজপুত্রের রানী হতে চাই। এসব তো চাইনি। মনে পড়ে সেই কত সুন্দর করে সাফার সত্যকে মিথ্যে প্রমাণ করে দিয়েছে। চন্দ্রা আশ্চর্যে কিংকর্তব্যবিহীন। ওর মাথা ঘুরছিল যখন সাফার ওর চোখে দেখা সত্যকে স্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছিল। এসব নাকি সত্য ছিল না, চন্দ্রার ভ্রম নাকি এসব। চন্দ্রা বিশ্বাস করলো না, ছুটে গেল আবারও গ্যারেজের দিকে। কি আশ্চর্য, সত্যি কিছু ছিল না। চন্দ্রা খুঁটিয়ে খুঁটিয়ে পুরো গ্যারেজ পর্যবেক্ষণ করছে, কিন্তু কিছুই পায়নি। চন্দ্রা থ্র হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। কি হচ্ছে সব? ওর স্পষ্ট মনে আছে কাল রাতে এখানে একটা বীভৎস ঘটনা ঘটেছে, অথচ আজ এত শান্ত কিভাবে? বুঝলাম সব পরিষ্কার করে ফেলেছে, কিন্তু সাদা দেয়াল হতে শুরু করে আশেপাশে রক্তের বন্যা বয়ে গিয়েছে, স্পষ্ট মনে আছে। অথচ এখন সাদা দেয়ালে এক তিল দাগও নেই। সন্দেহ দূর করতে দেয়ালটা বেশ কয়েকবার ছুঁয়েও দেখেছে চন্দ্রা। মনের ভেতর ধারণা ছিল দেয়ালটা সদ্য পেন্ট করা হয়েছে কিনা তেমন কিছু লক্ষ্য করা যায়নি। কোনো কারণে দেয়াল যদি শুকিয়ে থাকে তাহলে তো সদ্য পেন্টার করা দেয়ালের পেন্টের গন্ধ দূর করা সম্ভব নয়। কিন্তু আফসোস, সেটাও নাকে অদৃশ্য চন্দ্রার উদ্ভ্রান্তের মতো চারপাশটা দেখতে লাগে। সাফার গ্রেজের বাহিরে প্যান্টের পকেটে 2 হাত রেখে চন্দ্রার কর্মকাণ্ড নজর রাখছে। মুখ তার পুরো একটা হাসি। চন্দ্রার মতো বোকা মেয়েকে বোকা বানানো সাফারের বাম হাতের কাজ। এত সহজে কি ধরা খাবেও? সাফার জানতো চন্দ্রা খুব সহজ সরল মেয়ে। সাফারের সুন্দর চেহারার পিছনেই খুনি রূপটা মেনে নেবে না, তাই তো কখনো চন্দ্রার সামনে নিজের সেই রূপ প্রকাশ করতে চায়নি। কিন্তু ভাগ্যক্রমে দেখে ফেলেছে চন্দ্রা, তাই সাফার ঘটনা পাল্টে ফেলল। সাফার জানে চন্দ্রা সহজে বিশ্বাস করবে না, কিন্তু কিছু প্রমাণও করতে পারবে না। ধীর পায়ে সাফার চন্দ্রার পাশ ঘেঁষে দাঁড়ালো। সাফারও এত কাছে আসার পরও চন্দ্রার সম্মতি ফেরল না। ও নিজের চিন্তার সাগরে ডুব দিতে হয়রান। হঠাৎ কারো গাঢ় আলিঙ্গনে চন্দ্রা পিলে চমকায়। সাফার পেছন থেকে ওকে জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। সাফারের ফিচেল নিঃশ্বাসে চন্দ্রার শরীর শিরশির করে ওঠে। সাফারের বাঁধন থেকে নিজেকে মুক্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এতে যেন হাতের বাঁধন আরো টাইট হয়ে গেল। সাফার একদম শক্ত বাঁধনে লেপটে ধরল নিজের সাথে। কানের কাছে মুখ নিয়ে ফিচেল সরে বলল, জানো চন্দ্রা, আমরা কেউ পারফেক্ট নই। প্রকৃতপক্ষে আমাদের সবার মধ্যেই কোনো না কোনো ত্রুটি আছে। কানে শোনা আর চোখে দেখার মধ্যে ভুল থাকতে পারে। বলতে গেলে আমাদের প্রতিটি ইন্দ্রিয়র ত্রুটিযুক্ত। তারা কেউ পারফেক্ট নয়।
তাই তাদের ভুল করা বা ভুল হওয়া স্বাভাবিক। তুমি কখনো শিওর হয়ে বলতে পারবে না তুমি যা কানে শুনেছ তা একদম সত্য। চোখে দেখাটাও মিথ্যে হতে পারে। আমরা কিন্তু আল্লাহকে চোখে দেখিনি কখনো, কিন্তু তাই বলে কি তিনি নেই? আস্তাগফিরুল্লাহ। তিনি কিন্তু সর্বক্ষণ তার অস্তিত্ব জানিয়ে দেয় আমাদের মাঝে। মাঝে মাঝে আকাশ করা রোদ থাকা সত্ত্বেও হঠাৎ করে বৃষ্টি নামে, তাহলে কি সেটা চোখের ভুল? কখনো না। তাই বলছি, চোখে না দেখা যেমন মিথ্যে হয় না, তেমনি সব চোখে দেখাও সত্য হয় না। হঠাৎ কিছু মনে পড়তেই তড়িৎ বেগে চন্দ্রা উঠে বসলো। আশেপাশে দ্বিধাবোধ চোখে তাকিয়ে ভাবতে লাগলো, আচ্ছা 13 বছর আগে কি হয়েছিল? কেন সেদিন সাফার এই কথা বলল? আহমেদ আঙ্কেলকে? নিশ্চয়ই সাফারের জীবনে অতীতের কোনো কালো অধ্যায় আছে, কিন্তু সেই অধ্যায় আর সে কখনো আমার অতীত সম্পর্কে বা জানতে চায়নি কেন? তাহলে কি উনি সব জানে আমার সম্পর্কে? কিন্তু কিভাবে? আমি তো কখনো আমার গ্রামের নামটিও বলিনি, আর জানলেও কখনো রিদম বা রাফসানকে নিয়ে প্রশ্ন করলো না কেন? এই সাফার নামক রহস্যের জাল আমি কবে ভেদ করতে পারবো? আল্লাহ তুমি জানো। এইদিকে ফখরুল কামাল বর্তমান ক্ষমতাশীল দলের খুব ভারপ্রাপ্ত একজন মিনিস্টার ছিলেন। দলের জন্য তার অবদানের শেষ নেই। দল করতে গিয়ে শত্রুদের হাতে নিজের স্ত্রীর হারানোর মতো যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তবু নিজের দলের প্রতি সদয় কর্তব্য পরায়ণ ছিলেন তিনি। কিন্তু কয়েক মাস আগে তার একমাত্র পুত্রের কৃতকর্মে মিডিয়া ফাঁস হওয়ার ফলে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। ছেলের অপরাধের শাস্তি তাকেও ভোগ করতে হয়। এত বছর ধরে নিরলসভাবে দলের প্রতি যে শ্রম দিয়েছে, তার বিনিময়ে কেউ সাহায্য পর্যন্ত করতে আসে। দলের এমন অবিচার মুখ বুঝে সহ্য করে নিলেও ছেলে হারানোর বেদনা অসহনীয় পড়েছিল ফখরুলের কাছে। ছুটে গিয়েছিল নামকরা উকিল সাফার মির্জার কাছে। শুনেছিল ছেলেটির হাতে নাকি জাদু আছে, যে কোনো কেস জেতা যেন বা হাতের কাজ। আজ পর্যন্ত কেউ বলতে পারেনি সাফার মির্জার কেস জেতার পেছনে আসল কাহিনীটা কি। কিন্তু ছেলের অপকর্মের ভার একটু বেশি ছিল, তাই শেষ রক্ষাটা পায়নি। ছেলে হারানোর বেদনায় মন্ত্রী দিশেহার হয়ে পড়ে। জীবনের এই পর্যায়ে এসে দেখে তার হিসেবের খাতা শূন্য। আর এসবের জন্য দায়ী একজনকে, সে হলো সাফার মির্জা। প্রতিশোধের নেশায় মানুষকে অন্ধ করে তোলে। সে মানুষটি তখন উচিত অনুচিত কিচ্ছু বুঝতে চায় না। সে তখন নিজেকে শান্ত করতে ব্যস্ত। আর নিজেকে শান্ত তখনই করতে পারবে যখন অপরপক্ষ তার মতো হারানোর বেদনা পেয়ে নিঃস্ব হবে। সর্বহারা ফখরুল সাফারকে শিক্ষা দেওয়াই ষড়যন্ত্রের জাল বলল। চন্দ্রা নামক একটি এতিম মেয়ের জন্য সাফার মির্জার অবার পজিটিভ বুদ্ধিমান ফখরুলের বুঝতে বাকি রয় না এদের মধ্যে সম্পর্ক আসলে কি। নারীদের কাছ থেকে দূরে থাকা সাফার মির্জা হঠাৎ একটি মেয়ের প্রতি এত দরদ কেন? তার পুরো খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটি তার গোপনে বিয়ে করাবো। খবরটি জানতে পেরে সেদিন ফখরুলের ঠোঁটে ক্রু হাসি ফুটে উঠেছিল। সাফারকে আচ্ছা মতো জব্দ করার রাস্তা পেয়ে গেছে ভেবে। তাই যখন মাসুদকেও তার দলের কেউ সাহায্য করল না, তখন ফখরুলই নিজের কার্যসিদ্ধি ওদের দিয়ে করবার প্ল্যান করলো। শত্রুকে বন্ধু বানানো শ্রেয়, তাই তো সন্তপূর্ণে মাসুদ আর ওর সাথীদের ছাড়িয়ে আনল। ওদের সবার টার্গেট ছিল চন্দ্রা। ওদের প্ল্যান মতে চন্দ্রা মির্জা বাড়ির বাহিরে এলে কিডন্যাপ করা হবে ওকে। এরপর মাসুদ নিজের প্রতিশোধ নিতে চন্দ্রা মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালাবে। আর সেই নির্যাতনের দৃশ্যর ভিডিও ধারণ করে সাফার মির্জার নাকানে চুবনি খাওয়াবে ফখরুল। সাফারকে এতটাই অসহায় করে তুলবে যে নিজের সম্মান ও জান যেন বিখে যায় ফখরুলের কাছে। সাফার মির্জার অসহায় মুখটা দেখতে চায় ফখরুল। নিজের ছেলেকে বাঁচানোর জন্য ও যেমন অসহায় হয়ে পড়েছিল। কিন্তু হঠাৎ মির্জা বাড়ির ছোট মেয়ের গায়েব হয়ে যাওয়ায় ওদের সকল প্ল্যান ভেস্তে যায়। বুদ্ধিমান ফখরুল বুঝে যায় বোনের পরিণতির শাস্তি দিচ্ছে সর্বপ্রথম আক্রমণ সাফার মির্জা নিজের শত্রুদের উপরই করবে। আর সেই লিস্টে মাসুদও বাদে যাবে না। মাসুদ ধরা পড়া মানে কান টানলে মাথা চলে আসে। আর মাসুদ ধরা পড়া মানে ওদের সব প্ল্যান সম্পর্কে সাফার অবগত হওয়া, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না।
বোনের পর নিজের প্রিয়তমার স্ত্রীর উপর এমন মর্মান্তিক হামলার পরিকল্পনাকারী কাউকে ছাড়বে না। ভয়ঙ্কর হানার মতো রূপ ধারণ করবে। কিছুটা হলেও সাফার সম্পর্কে অবগত ফখরুল, তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে মাসুদকে আত্মগোপনে চলে যেতে বলে। ফখরুল নীরব হয়েছিল। সাফার মাসুদকে খুঁজে বের করতে পারবে না, কিন্তু বলে না বাপেরও বাপ আছে, আর বাপের চোখে দুলে দেওয়া এত সহজ নয়। সাফার ঠিকই বের করে ফেলেছে নিজের শত্রুদের। এদিকে এসি রুমের মধ্যেও ফখরুলের কপালের চিকন ঘাম বেয়ে পড়ছে। বুকের বাম পাশে হাত রেখে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। আচানক সফর হজম করতে না পেরে চিনচিন করে বুকের ব্যথাটা বাড়তে লাগলো। মুখের বাসাও আগোছালো, ঠিক যেমন নিজের মৃত্যুকে দেখার আগ মুহূর্তে হয়। কারণ ওর সামনে বসে আছে ওরই যমরাজ। এই যমরাজ দেখতে ভয়ঙ্কর নয়, তবে তার কার্যকলাপ খুব ভয়ঙ্কর। কিন্তু কথা হচ্ছে, এই যমরাজ আসলো কিভাবে এখানে? নিচে তো গার্ড দারোয়ান থাকা সত্ত্বেও। সাফার ফখরুলের নিজ বাড়ির নিজ বেডরুমের লম্বা সোফায় পায়ের পর পা তুলে বসে আছে। চোখে মুখের বাসা দেখে কারো বোঝার ক্ষমতা নেই। সুন্দর দেখতে ছেলেটির ভেতরে কত ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। সামনের টি টেবিল থেকে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে দুধ উঠে গলা চেপে দাও। মুহূর্তে সিগারেট চিৎকার করে সব হারাল, আর নিকোটিনের ধোঁয়ায় ভরে গেল রুমের প্রতিটি কোণা। মানুষের সময় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, সব হারায়। যত শুই বসে শরীরটা এলিয়ে দিল। ছাদের উপর তাকিয়ে আনমনে বলতে লাগলো, আমি খুব কম মানুষকে আপন করতে পেরেছি জীবনে। আপনজনদের তালিকায় কিঞ্চিত মানুষগুলোকে কখনো আমার মনে গভীর প্রবেশ করতে দেয়। এমনকি আমার নিজের মাও কখনো পারেনি আমার কঠিন গোলসের ভেতরে ঢুকে নরম মনটাকে স্পর্শ করতে। সেখানে আমার ছোট বোন কোনো প্রয়াস ছাড়াই জায়গা করে ফেলেছিল। অথচ আমার নিজ বোনকেও আমি এত ভালোবাসতাম না। ছোট থেকে ওকে আমি কোলে পিঠে মানুষ করেছি, অথচ আমার আজ সেই বোন আমার কাছে নেই। তাকে চাইলেও আর দেখতে পাবো না। চলে গেছে বহুদূর, একা না ফেরার দেশে, আর আমার ভোগ শূন্য করে অনেকটা। সাফার থামলো। নিশ্চুপ থেকে কিছুক্ষণ বাজের ন্যায় আঁখি দুটি নিক্ষেপ করলো মিনিস্টারের দিকে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু এখনো আমাকে শান্ত রাখার জন্য বা বেঁচে থাকার জন্য কিছু একটা আছে এই বুকের জমিতে, যাকে খুব যত্নে আমি এখানে বসবাস করার অনুমতি দিয়েছি। সাফার নিজের বুকের দিকে আঙুল তুলে ইশারা করে বলল কথাটা। আর তুই কুত্তার বাচ্চা আমার সেই জিনিসের দিকে নজর দিয়েছিস? ফখরুল হকচকিয়ে যায়। হাঁটু বয়সের একটা ছেলে ওকে তুই তুকারি করে কথা বলছে দেখে। সাফার উঠে দাঁড়ায়, ধীর পায়ে বিছানায় উঠে ফখরুলের আদর্শায়িত শরীরের উপর ওঠে। তার থাইয়ের উপর হাঁটু গেড়ে বসে পড়ে। ঘটনার আকস্মিক ফখরুল বিস্ময় নিয়ে তাকায়। বিস্ময়ের ঘোর ভাঙে তখন যখন সাফারের হাতে ধারালো একটা ছুরি দেখে। ছুরিটি ধারালো অংশে দিয়ে ফখরুলের বুকের বাপাসটা আঁকাআঁকি করতে বলতে থাকে, মানতে বাধ্য তোর কলেজার পাটা বেশ বড়। আমার জিনিসের দিকে নজর দেওয়ার আগে অন্তত আমার ইতিহাস জানা দরকার ছিল তোর। তাহলে অন্তত এই বয়সে এসে এমন নির্মম মৃত্যু জুটত না তোর কপালে। বলেই ধারালো ছুরি বুকের বাম পাশে পুরোটা ঢুকিয়ে দেয়। ফখরুলের চোখ ওঠরে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। সাফারের দয়া হলো না, বরং মুখে চিরচরিত ওর ক্রুদ্ধ হাসিটির রেখা ছুরিটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলার সাথে সাথে ফখরুল আর সহ্য করতে পারল না। সবে মাত্র ভোর হয়েছে। মির্জা বাড়ির গেটে পুলিশের জিপ ভিড় জমেছে। কাল রাতেই মিনিস্টার ফখরুলকে হত্যা করার খবর পেয়েছে আহমেদ। ঘটনাস্থলে দ্রুত গিয়ে নিজ হাতে তদন্ত করে সব কিছু। মিনিস্টার সাহেবের কাজের লোকগুলো জানান সাফারের আগমনের কথা। এরপরই তারা ফখরুলকে রোমে মৃত্যু পান। সাক্ষী তদন্ত সব সাফারের বিরুদ্ধে বলেই সেই রাতেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে। আহমেদ ডিসাইড করে সকালে মিডিয়া জানার আগেই সাফারকে গ্রেপ্তার করে কোর্টে চালান করতে হবে। তা না হলে সকাল হলে সাফারকে থানায় রাখা সম্ভব হবে না। মন্ত্রী মিনিস্টারদের জন্য আহমেদ নিজের সিদ্ধান্তে অনড় থেকে সে রাতেই মির্জাবাড়িতে নিজের ফোর্স নিয়ে হাজির হয়।
এত সকালে দুয়ারের সামনে পুলিশ দেখে নীলুফার সহ পরিবারের সবার মনে একটা অযথাতে ভয় এসে জড়ো করল। নীলুফার কিছু বলার আগে আহমেদ তাকে থামিয়েই বলতে লাগলো, ভাবি সাফার কোথায়? আমরা তাকে গ্রেপ্তার করতে এসেছি। ও কি বাসায় আছে নাকি পালিয়ে? আহমেদের কথা শুনে চন্দ্রা জমে গেল। ওর মন কুড়াচ্ছে সাফার আবারও ভয়ানক কিছু ঘটিয়েছে, কিন্তু কি? নীলুফার উদ্বিগ্ন সুরে প্রশ্ন করলো, আবার কি করেছে ছেলে? খুন এক্স মিনিস্টারের ফখরুল কামালকে। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে নিজের অনুভূতি প্রকাশ করবেন। কেউ ঘাবড়ে যাবেন না, এটা অতীতের স্টোরি চলছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কিছুদিনের মধ্যেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে, রাফসান, সাফার, সব কিছু। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।